নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি। আমাদের আজকের আলোচ্য বিষয় যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি। আমাদের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যারকে অনুরোধ করব, আপনি আপনার আলোচনা শুরু করুন। নমস্কার। আজকের হোমিও উদ্দীপনা আগত সমস্ত শিক্ষক মণ্ডলী তথা শিক্ষানবিশ এবং আমার ছাত্রপ্রতিম সমস্ত হোমিও চিকিৎসককে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমার পরম সৌভাগ্য যে ডক্টর অখিলেশ খানের মতো ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। স্যারের সামনে বলা একটা সৌভাগ্যের বিষয় এবং অতি অবশ্যই কিছুটা ভয়ের বিষয়। তবু এই বয়সে এসে আর সেই সংকোচ আর থাকে বলে মনে হয় না, কারণ যেটুকু ভুল ভ্রান্তি আমি বলবো স্যার যখন আছেন সেটা নিশ্চয়ই সংশোধন করে দেবেন। যাই হোক, আজকের আমার যে আলোচ্য বিষয়, অর্থাৎ যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি। যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, আমি এই কথা কখনোই বলছি না সমস্ত সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, না। আমি বলতে চাইছি সার্জারির বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা হোমিওপ্যাথরা বা হোমিওপ্যাথির মাধ্যমে সেই জায়গাটাকে কিন্তু আমরা উতরে দিতে পারি, যদি আমাদের সেই দৃঢ় বিশ্বাস এবং রোগীর সহযোগিতা এবং অতি অবশ্যই যদি সেটা ট্রু সার্জিক্যাল ডিজিজ না হয়ে থাকে। কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বলেছি ট্রু সার্জিক্যাল ডিজিজ। তো এমন অনেক রোগ আছে যেটা নিশ্চিতভাবে আপনাকে সার্জারিতে যেতেই হবে, সেখানে কোনো কথা চলবে না। কিন্তু তাছাড়াও দেখা যায় এমন কিছু অবস্থার আমরা সম্মুখীন হই, মানে আমাদের রুগীরা সম্মুখীন হয়, যেখানে আমরা কিন্তু একটু সময় পেলে আমরা সেই জায়গাটা একটা খুব ভালো আশ্চর্যজনকভাবে আমরা আরোগ্যের দিশা দেখাতে পারি। অথবা এমনও কয়েকটা জায়গা থাকে যেখানে কিনা সার্জারি সম্ভব হয়ে ওঠে না। সেটা তার গ্রস প্যাথোলজির জন্য হতে পারে, সেটা বিশেষ রোগধারী নামধারী রোগের জন্য হতে পারে, অথবা এমন একটা অবস্থা যেখানে কিনা সত্যি সার্জারি করলে আমরা সে রেজাল্টটা পাবো না। তো এইরকম কতগুলো জায়গায় আমরা কিন্তু আজকে মানে মানে মানব সমাজ, একদম মানব সমাজেরই কথা বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু হোমিওপ্যাথির আজকে আশ্রয় নিচ্ছেন এবং আমরা চেষ্টা করছি সেই জায়গাটাকে সুন্দরভাবে একটা জায়গায় পৌঁছিয়ে দিতে। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, যে প্রতিটি অন্ধ মানুষের কাছেই সত্য আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি অন্ধ মানুষের কাছেই সত্য আছে। তাহলে আমার মতো একজন অন্ধ হোমিওপ্যাথ, অন্ধ কোন অর্থে, কারণ আমি তো সবকিছু জানি না, আবার অন্ধ কোন অর্থে আমার একটা বিশ্বাস, একটা বিশাল আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসও কিন্তু একটা অন্ধত্বের নামান্তর। তো সেই হিসেবে আমি বলতে পারি প্রতিটি অন্ধ মানুষের কাছেই সত্য আছে। তো আমাদের মতো যারা হোমিওপ্যাথ, তাদের কাছে কিন্তু দেখবেন একটা সত্য আছে, তারা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যে জায়গায় এলোপ্যাথি সার্জারিতে ফেল করছে অথবা তারা যে সময়টুকু চাচ্ছে তার আগে কিন্তু আমরা কিছু কিছু মিরাকেল দেখিয়ে দিতে পারি। এটা আমার দৃঢ় বিশ্বাস। তো দেখুন, আজকে যে জায়গাটাকে নিয়ে আমি আলোচনা করব, আমি ঠিক করে রেখেছি যে আলফাবেটিক্যালি কতগুলো রোগ নিয়ে আমরা আলোচনা করব। রোগটা কি, রোগটার পরিস্থিতি কি, তার সাথে একটা বড় ব্যাপার যে আমরা কোন কোন মেডিসিন কিভাবে দিলে সেই আরোগ্যের জায়গাটাকে পৌঁছতে পারবো, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেমন সর্বপ্রথম যে আজকের আলোচনা করতে আমি যাচ্ছি সেটা হচ্ছে অ্যাবসেস। অ্যাবসেস
তার সাথে অতি অবশ্যই সমতুলভাবে আলোচনা করব কার্বাঙ্কাল। কারণ অ্যাবসেস এবং কার্বাঙ্কালের ভিতরে কিছুটা পার্থক্য থাকলেও হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিমায় কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। নামকরণের দিকে একটা পার্থক্য আছে। মোদ্দা কথা এটাই বলা যায় যে অ্যাবসেস যখন একটা ওয়ান অরিফিস, মানে যখন সেটা পেকে যায় বা ফাটার মতো একটা উপক্রম হয়, তখন কিন্তু একটাই মাত্র অরিফিস থাকে বা একটা ড্রেনেজের একটা যে জায়গা সেটা কিন্তু একটাই হয়। কিন্তু আমরা দেখতে পাই ইন কেস অফ কার্বাঙ্কাল আমরা যেটাকে বলি, তাতে কিন্তু অনেকগুলো মুখ থাকে, অনেকগুলো মুখ থাকে। শুধু একমাত্র এই মুখের অর্থাৎ ডিসচার্জ যেখান থেকে পাস সিক্রেশন হয়ে বেরিয়ে আসছে সেই জায়গাটুকু ছাড়া আর মূলগত কিন্তু পার্থক্য থাকলেও হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিমায় কিন্তু সেটা আর অতটা উল্লেখযোগ্য আছে বলে আমার সেটা মনে হয় না। তো সেই হিসেবে যে সকল আমি পরে অনেকগুলো রোগের কথা হয়তো বলবো, যেমন আমি ফাইমোসিস নিয়ে বলতে পারি, ফাইব্রো অ্যাডেনোমা নিয়ে বলতে পারি, ফিস্টুলা নিয়ে বলতে পারি, গলস্টোন নিয়ে বলতে পারি, বা অ্যাডিনয়েড গ্ল্যান্ডের যে এনলার্জমেন্ট হয় সেইটাকে আমরা কিভাবে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে পারি। আমি চেষ্টা করব আজ থেকে ধারাবাহিকভাবে যে কটা ক্লাস আজকে আমি হোমিও উদ্দীপনায় নেব, ক্লাস নেব না বলা ভালো, যে আলোচনা করব, তাতে কিন্তু আমি সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। কেন তুলে ধরার চেষ্টা করব? কারণ একটা বিপুল মানুষ, মানে সমাজে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকে এই হোমিওপ্যাথির উপরে অদ্ভুতভাবে নির্ভর করছে। আর সেই নির্ভরতার জায়গাটা আমরা তখনই ফুটিয়ে তুলতে পারবো, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবো, যদি আমাদের প্রেসক্রিপশনের স্টাইল অ্যাকর্ডিং টু হ্যানিম্যান হয়ে থাকে। আমি কখনোই কিন্তু হ্যানিম্যান বিরোধী কথা বলবো এটা কিন্তু কখনোই প্রত্যাশা করবেন না। আমার প্রত্যেকটা বলা হ্যানিম্যানের মধ্যে থাকবে। এবার দেখা যাচ্ছে কি হ্যানিম্যানের সময় যে ধরনের সার্জারি ছিল আর এখনকার সার্জারির ভিতরে কিন্তু অনেকখানি কিন্তু পার্থক্য। সেই হিসেবে বলা যায় ওনার চিন্তা ভাবনায় উনি সেই সময় যা যা বলে গেছেন, যেহেতু সময় প্রেক্ষাপট এবং বেশ কিছুটা প্রায় 225 বছর পার হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আমাদের চিন্তা ভাবনার অনেকখানি কিন্তু পার্থক্য ঘটেছে। আর একটা কথা আমি খুব বলি, আমি সমালোচকদেরকে বলি, আমি সমালোচনা করছি না, কিন্তু সমালোচকদেরকে একটা বলি যে আমরা অনেক সময় বলি যে অর্গানের এই জায়গাটা এই কথা বলা আছে, সে কথা বলা আছে, সেই সময় এলোপ্যাথিতে পারা যেত না। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেই সময়ের সার্জারি আর আজকের এই 2023 সালের সার্জারির ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর এর ফলে আমাদের যেটা আরো সুবিধা হয়েছে, আমরা আরো নিখুঁতভাবে সেই জায়গাটা সাফল্যের জায়গা পৌঁছে নিয়ে গিয়ে বলে দিতে পারি, দেখুন আমাদের হোমিওপ্যাথি ওই সার্জারির একটা বিকল্প জায়গায় কিভাবে দাঁড়িয়ে আছে বা দাঁড়াতে পারে। চলে যাচ্ছে সে অ্যাবসেসের কথায়। অ্যাবসেস অর্থাৎ এক কথা আমরা এর অন্য পরিভাষা যেটা, সেটাকে আমরা বলি বয়েল বা এক ধরনের ফোড়া। আর একটা বলেছিলাম সেটা হচ্ছে কার্বাঙ্কাল, অর্থাৎ অনেকগুলো মুখ সমৃদ্ধ একটা ফোড়া। এবার দেখুন শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু আমাদের এই অ্যাবসেসটা হতে পারে। মূলত এলোপ্যাথিক চিন্তা ভাবনায় এটাকে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে কিন্তু গণ্য করে থাকি। ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখানে কখনো কখনো স্ট্যাফাইলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন আমরা পাই, তাছাড়া অন্যান্য অনেক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন পাই। তবে হোমিওপ্যাথিক চিন্তা ভাবনায় যে ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন না হোক না কেন, আমাদের মূল কথা থেকে যাচ্ছে আমাদের কোনটা না, আমাদের লক্ষণ সাদৃশ্যটা, অর্থাৎ ফোড়াটা কিরকম হয়েছে, তার ধরন, তার প্রকৃতি, তার চরিত্র, এগুলো কিরকম সেটা কিন্তু আমাদের মাথায় রাখলে বা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আরেকটা জিনিস ব্যাপারটা থেকে যাচ্ছে, দেখুন যে কোন স্টেজে আছে। আপনি যদি ঠিকভাবে সেই স্টেজ হিসেবে যদি ওষুধ দিতে না পারেন, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু আমরা কেসটাকে ঘেটে ফেলতে পারি বা জিনিসটাকে আরো কিন্তু জটিল করে ফেলতে পারি। তাহলে সেই হিসেবে আমরা বলবো যে আমাদের প্যাথোলজিটা বুঝতে হবে,
একটা অ্যাবসেসের ডিউরেশন কতদিন হতে পারে, কোন সময়টা সে এখনো পেকে ওঠেনি, কোন সময় তার পাস ফর্ম করছে, এবং কখন কেটে ফেলার মতো একটা জায়গায় পৌঁছবে। কেটে ফেলার মতো কেন বললাম? বিকজ ইট ইজ এ সার্জিক্যাল ডিজিজ। আর এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি কোন সময় কোন মেডিসিনটাকে দিলে সেটা দ্রুত পড়াটা দ্রুত পাকবে, অথবা কোন সময় ওষুধটা দিলে সেখান থেকে খুব দ্রুত পাস নির্গমন হবে। সেই সাথে সাথে আমাকে ভাবতে হবে এই পাস নির্গমনের থার্ড স্টেজে গিয়ে যখন কিনা এমন একটা মেডিসিন আমাকে প্রয়োগ করতে হবে যে সেখানে দ্রুত সেটাকে শুকিয়ে যেতে পারে। তাহলে যে কোনো অ্যাবসেসে আমাকে কিন্তু এই ধাপগুলো, মানে ফার্স্ট স্টেজ, প্রাইমারি স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ, এবং তারপরে কিন্তু কিছু প্রগনোসিসের ব্যাপার থেকে যায়। কোনটা না, পেশেন্টের অবস্থাটা কি, পেশেন্টের বয়স কত, তার ভিতরে কোনো সুগার বা এইরকম কোনো রোগ, ক্ষয়জনিত রোগ আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস যদি আমরা বুঝতে পারি তবে গিয়ে কিন্তু আমরা ঠিকভাবে সেই আরোগ্যের জায়গায় পৌঁছতে পারি। তাহলে অ্যাবসেস সম্বন্ধে বলতে গেলে অ্যাবসেস it is a build up of a past that can affect any part of the body। অর্থাৎ বলা হচ্ছে যে শরীরের যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের বয়েল বা অ্যাবসেস হতে পারে। There are many different type of abscess, বিভিন্ন ধরনের অ্যাবসেস আছে। They can occur on skin, জেনারেলি সেটা স্কিনের উপরেই হয়, in mouth or around any organ, মুখ থেকে শুরু করে শরীরের যে কোনো জায়গায় কিন্তু এই অ্যাবসেস হতে পারে। স্কিন অ্যাবসেস মে লুক রেড অ্যান্ড সলেন, অর্থাৎ স্কিনের উপর যে সকল অ্যাবসেসগুলো হয়, ফোড়াগুলো হয়, সেগুলো দেখতে লাল রঙের এবং সেটা ফোলা হয়, এবং তার অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা যেন আমরা সবসময় মনে রাখি। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে গ্রহণযোগ্য বলে মনে করব বা আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাবসেস এবং তার লোকেশন। অর্থাৎ একটা অ্যাবসেস কোথায় হতে পারে, কিভাবে হতে পারে এবং তার লোকেশনটা কি। যদি আমরা এই অ্যাবসেস কোথায় হয় ঠিকভাবে বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে তার ট্রিটমেন্টের পদ্ধতি যেমন বদলে যাবে, সেই সাথে সাথে কিন্তু ওষুধ নিরূপণও কিন্তু আমাদের অতি অবশ্যই বদলে যাবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো স্কিন অ্যাবসেস যেটা হয় সেটা হচ্ছে কোথায় কোথায় হতে পারে। আমরা ফেস, আমাদের কপালে হতে পারে, থ্রোট গলায় হতে পারে, আর্মপিট অর্থাৎ বগলের জায়গা হতে পারে, অথবা গ্রয়েন অঞ্চল অর্থাৎ কুচকির অঞ্চলে হতে পারে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন মনে করুন একটা ছোট শিশু 2-2.5 থেকে 5 বছরের যে সকল বাচ্চারা আমাদের চিকিৎসা আছে দেখবেন সামার অর্থাৎ গরমকালে কিন্তু পরপর কতগুলো ফোড়া নিয়ে কপালে একটা থেকে শুরু হয়, গোছা গোছা, অথবা একটার পর একটা ফোড়া তার শরীরে আসছে, এরকম কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে দেখা যাচ্ছে কি, আপনারা যারা সিনিয়র তারা তো বুঝে গেছেনই, আমি সেখানে বলতে চাইছি না, কিন্তু এখানে বলতে চাই এই যে রেকারিং অ্যাবসেস, একটার পর একটা অ্যাবসেস, বিশেষ করে মাথায়, বিশেষ করে কপালে প্রচন্ড পরিমাণে ব্যথা সমৃদ্ধ, সেখানে কিন্তু আমরা একটা মেডিসিনকে সব থেকে আগে চুজ করি। সেটা কি না, সেটা হচ্ছে আর্নিকা মন্টানা 30 অথবা 200 শক্তি আমরা নির্বিবাদে প্রয়োগ করি। দিনে 3 থেকে 4 বার, এমনকি কখনো কখনো 5 বার পর্যন্ত আমাদেরকে দিতে দেখা যায়। অন্তত আমি দিয়ে থাকি, তার কারণ পেশেন্টের অ্যাকিউটনেস যতটা বাড়বে আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্রিকোয়েন্সি অফ ডোজ কিন্তু ততটা বাড়াতেই হবে। আরেকটা ব্যাপার, যত শিশু বা বাচ্চা হবে, ছোট হবে, তার কিন্তু পোটেন্সি বেশি হয়, আমরা সেটা জানি। সেই হিসেবে আমরা কিন্তু অতি অবশ্যই এই সকল হেড অ্যাবসেস বা ফোরহেডেড অ্যাবসেস যেগুলো হয়, রেকারেন্ট অ্যাবসেস যেগুলো হয়, সেগুলোতে 1M বা 200 দিয়ে কিন্তু আমরা শুরু করি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দেখেছি 10M দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা অদ্ভুতভাবে, মানে সুন্দরভাবে, অতি দ্রুত কিন্তু সেটা আরোগ্যের দিকে নিয়ে যায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পেশেন্টের ভাইটালিটি কিরকম, আমাদেরকে বুঝতে হবে তার কোথায় সেটা শুরু হয়েছে এবং তার কষ্টটা কতখানি আছে এবং কোন সময় হচ্ছে। আবার এটাও দেখা যায় যে সিজনের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই সকল অ্যাবসেসের যে সকল মেডিসিন গুলো সেটাকে কিন্তু নির্ধারণ করি। তবে
জুনিয়রদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যখন ফোরহেডে অর্থাৎ কপালের উপরে যখন বারবার এই ফোঁড়ার আধিপত্য দেখা যায়, তখন কিন্তু মাইজমেটিক মেডিসিন হিসেবে একটি ডোজ সিফিলিনাম। কেন? এক হচ্ছে রেকারিং অ্যাটাক, 2 হচ্ছে গ্রীষ্মকাল, 3 হচ্ছে কি না ওই স্টেফাইলোকক্কাল ইনফেকশন। এই তিনটেকে যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই সিফিলিনামের কথা ভাববো এবং তার সাথে সাথে আর্নিকার কথা ভাববো। এবার দেখুন, যে সকল ডেন্টাল অ্যাবসেস হয় সেটা কোথায় হয়? ইনসাইড দ্য টুথ অর গাম, অর্থাৎ দাঁতের ভিতরে বা মাড়ি ওই অঞ্চলে এই ধরনের অ্যাবসেস গুলো দেখা যায়। তীব্র ব্যথা হয়, পেশেন্ট কিছু খেতে পারে না, যে কোনো বয়সই হতে পারে। তার কারণ আনহাইজিন হতে পারে, তার কারণ বাইটিং হতে পারে, বা কোনোভাবে মনে করুন ব্রাশ দিয়ে ঠিক মতো ভাবে দাঁত মাজতে না পেরে হয়তো খোঁচা হয়ে গেছে, তার জন্য হতে পারে। কজ হোয়াট এভার মে বি, আমাদের কিন্তু বুঝতে হবে কোন জায়গায়। আমরা যদি অর্গানোপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করি, অর্গানোপ্যাথিক মেডিসিন নিশ্চয় সমর্থনযোগ্য। কেন সমর্থনযোগ্য? কারণ বইয়ে সেটা বলা আছে। আর একটা কথা আমাদেরকে মানতে হবে, সেটা কি, যে এক একটা অর্গানের উপরে এক একটা মেডিসিন কিন্তু তার কর্মক্ষমতা বেশি দেখায়। এক একটা মেডিসিন এক একটা অর্গানের উপরে প্রচন্ড পরিমাণে কর্মক্ষমতা দেখাতে পারে। মানে এরকম জায়গায় আমরা মার্সলের কথা ভাববো, আমরা নাইট্রিক অ্যাসিডের কথা ভাববো, আমরা ক্রিওজোটের কথা ভাববো। কারণ কি না, আরেকটা কি মেডিসিন, হ্যাকলা লাভার কথা আমরা ভাববো। কারণ আমি যে 4টে মেডিসিন বললাম, তার কিন্তু ক্ষমতার জায়গা, কার্যক্ষমতার জায়গা হচ্ছে ওই মাড়ি বা ডেন্টাল রিজিয়নের যে সকল মাসেল আছে সেই জায়গাগুলোতে। তাহলে এইভাবে বোঝা যাচ্ছে যে একটাই, যে শুধু বয়েল দেখলে হবে না, বয়েলের নেচার এবং বয়েলটা কোথায় হয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাছাড়া আরেকটা হচ্ছে পাইলোনিডাল অ্যাবসেস অথবা সিস্ট, যেটা জেনারেলি বাটাক অর্থাৎ পাছার অঞ্চলে হয়ে থাকে। এখানে কিন্তু দেখুন, যেহেতু আমাদের কোমর বা পাছার মতো জায়গায় আমরা কিন্তু একটা মেডিসিন অদ্ভুত ভাবতেই পারি, সেটা হচ্ছে কি ক্যালকিরিয়া কার্ভ। কেন ক্যালকিরিয়া কার্ভ? কারণ এই ধরনের অ্যাবসেসের টেন্ডেন্সি হচ্ছে ডিপ মাসেল, যেখানকার মাসেল অনেক বেশি স্থূল মোটা, তার ভিতরে যদি কোনো প্রকার অ্যাবসেস হয়ে থাকে, সেখানে কিন্তু ক্যালকিরিয়া কার্ভ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখুন, রোগটা আপনার যাই হোক, লোকেশনের উপরে কিন্তু আপনাকে অনেক সময় গুরুত্ব দিতে হয়। রোগটা আপনার যাই হোক, পেশেন্টের কথা আপনাকে ভাবতে হয়। রোগটা আপনার যাই হোক, অ্যাগ্রাভেশন অ্যামিলারেশনের কথা ভাবতে হয়। রোগটা আপনার যাই হোক, অ্যাজ এ হোল কনস্টিটিউশনের কথা ভাবতে হয়। এটি হচ্ছে হোমিওপ্যাথির মাহাত্ম্য, এটি হচ্ছে হোমিওপ্যাথিক বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সাফল্য কিন্তু আপনার হাতের মুঠোয়। পরেরটা কি, অ্যানাল অর অ্যানোডেক্টাল অ্যাবসেস অর্থাৎ পেরিনিয়াম অঞ্চল, যেটা এর আগে বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গায় আমি হয়তো আলোচনা করেছি, যে অ্যারাউন্ড দ্য অ্যানাস বেশ কিছু কিন্তু অ্যাবসেস হয়ে থাকে। এটা কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্টদায়ক, হাঁটা চলা কষ্ট, পায়খানা বসতে কষ্ট, এরকম প্রচুর কষ্ট হয়, তার শোয়াতেও কষ্ট হয়। তো দেখবেন, খুব সম্ভবত অর্শনী কোন একটা জায়গায় গিয়ে বলেছিলাম যে পেরিনিয়াল অ্যাবসেস ছাড়া কিন্তু কখনোই এই অর্শ হতে পারে না। অর্থাৎ অর্শ হতে গেলে আর 5টা যেরকম কারণ থাকে, কিন্তু তার সূত্রপাত হয় কিন্তু এক ধরনের পেরিনিয়াল অ্যাবসেস থেকেই। অর্থাৎ অ্যানোডেক্টাল রিজনে যখন হয়, আমরা সেই জিনিসটাকে বলছি যে এই অ্যানাল রিজনের অ্যাবসেস। এখানে কিন্তু যেহেতু একটা গোপন পার্ট, যেহেতু সেই জায়গাটা একটা সাইকোটিক মায়াজমে সব থেকে বেশি প্রভাব বিস্তার করার জায়গা, তো খেয়াল রাখবেন সেখানে কিন্তু থুজার মতো মেডিসিন খুব বেশি গুরুত্বপূর্ণ সহকারে আমাদের ভাবা উচিত, যদি অন্যান্য সিমটমস থাকে। এবার মজার ব্যাপারটা হচ্ছে এটাই, দেখবেন খুব খেয়াল করে, যে থুজার এই অ্যাবসেস যখন অ্যানোরেক্টাল রিজনে হয়, দেখবেন ওই পেশেন্টের মধ্যে থুজার অন্যান্য চরিত্রগুলো কিন্তু সুন্দরভাবে বর্তমান থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে বা ভেবে দেখতে হবে। এছাড়া পরের স্লাইডে যেটা আমি বলতে চেয়েছি, সেটা হচ্ছে আর্মপিট অ্যাবসেস।
আর্মপিট অ্যাবসেস অর্থাৎ বগলের কাছে, বগলের ভিতরে কিন্তু যেখানে সোয়েটিং গ্ল্যান্ড গুলো বেশি পরিমাণে থাকে, বা আমরা যখন তার কাজটাকে ঠিক সেভাবে দেখাতে পারি না, তখন কিন্তু এই ধরনের মেডিসিন গুলো সব থেকে বেশি কাজ করে। So an armpit abscess can occur when the pus collects in your armpit. অতিরিক্ত ঘাম যাদের হয়, অতিরিক্ত পাস সিক্রেশনের সাপুরেটিভ মানে সাপুরেশন যেটাকে বলা হয় যাদের ভিতরে হয়, তাদের মধ্যে কিন্তু এই ধরনের আর্মপিট অ্যাবসেস হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। এছাড়া ব্রেস্ট অ্যাবসেসের কথা আমরা জানি, ব্রেস্টে কিন্তু অ্যাবসেস হয়, ব্রেস্টও অ্যাবসেস হয়। এ ব্রেস্ট অ্যাবসেস ইজ এ পকেট অফ পাস ইন ব্রেস্ট, অর্থাৎ ব্রেস্টের মধ্যেও কিন্তু এই ধরনের আমরা অ্যাবসেসের ব্যাপারগুলো দেখতে পাই। অ্যানোরেক্টাল অ্যাবসেসের কথা একটু আগে আমি বলেছি। তাছাড়াও খেয়াল রাখবেন ভ্যাজাইনাল অ্যাবসেস কিন্তু আমরা পাই, যেটাকে আমরা বার্থোলেন সিস্ট কথা কথা বলেছে, কিন্তু বার্থোলেন সিস্ট আর ভ্যাজাইনাল অ্যাবসেস কিন্তু এক জিনিস নয়, যদিও তার সূত্রপাত বা অরিজিন বা লোকেশন নিয়ার অ্যাবাউট সেম জায়গায় হতে পারে বা হয়ে থাকে, কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার যে জিনিসটা আমি বলতে চাইবো, যে আমি ঘটনাচক্রে কোথায় কোথায় কি কি ধরনের অ্যাবসেস হতে পারে সেটা আমি মোটামুটি ভাবে বললাম। এইবার আমাকে দেখে নিতে হবে পরবর্তী জায়গাটাতে যে সেটা কি, সেটা আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। লিভারও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাবসেস হয়। আমি যে অ্যানাসের কথা বললাম, আমি যে রেকটামে অ্যানোরেক্টাল রিজনের কথা বললাম, সেই জায়গাগুলো আপনারা ছবিটাতে দেখে নিন। আমি যে টুথ অ্যাবসেসের কথা বললাম, বা যেটাকে আমি নাইট্রিক অ্যাসিডের মতো মেডিসিন বা মার্কশলের মতো মেডিসিন বা হ্যাকলাভার মতো মেডিসিনের কথা উল্লেখ করলাম, বা ডিপ মাসেল অ্যাবসেসের উপরে ছবিটা দেখুন যেটাকে আমি ক্যালকিরিয়া কার্ভের সাথে তুলনা করলাম। এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট ভাবে আপনাদের কিন্তু বুঝে নেওয়া উচিত। কেন বুঝে নেওয়া উচিত আমি কিন্তু তার পরের স্লাইডে একটু ভালো করে বোঝাবো। এই অ্যাবসেসের সাথে সাথে আরেকটা জায়গায় আমি একদম শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে কার্বাঙ্কাল। কার্বাঙ্কালের বৈশিষ্ট্যটা কি? শরীরের যে কোনো জায়গাতে হতে পারে, তবে একাধিক তার মুখ থাকে, একাধিক তার মুখ থাকে। তাহলে এই যে পরবর্তী ক্ষেত্রে ছবি দেখুন, দুটো ছবি আছে, আমার কাস্টারটা খেয়াল করুন, বাঁ দিকের এটাকে কিন্তু আমরা অ্যাবসেস বলবো, এটাকে অ্যাবসেস বলবো, তার সাথে কিন্তু ভেরি সেলুলাইটিস আপনারা বলতে পারেন, সেলুলাইটিস অ্যাবসেসও বলতে পারেন। বলতে পারেন মানে কি, ডেফিনেশন কিন্তু সম্পূর্ণ আলাদা একদম, কিন্তু ওই সেলুলাইটিস এর সাথে বয়েলের সাথে কার্বাঙ্কাল, তার সাথে কিন্তু অ্যাবসেস নিজের ইচ্ছে মতো কিন্তু কখনোই বলবেন না। হোমিওপ্যাথিক চিন্তা ভাবনায় যেহেতু আমাদের মেডিসিন গুলো নির্ভর করে রোগীর চরিত্রের উপর, ওইখানকার প্যাথোলজির উপর, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা একটু বুঝতে হবে। বা মনে করুন এই যে ঘাড়ের পেছন দিকে সব থেকে ইন্টারেস্টিং মেডিসিন এই জায়গাটাতে হচ্ছে বোধহয় সালফার আয়োড, যদি খুব ভুল না বলে থাকি, সালফার আয়োডের মতো মেডিসিন কিন্তু এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যেখানে অ্যাট দ্য এন্ডিং অফ দ্য হেয়ার, বিশেষ করে বারবার ইচ যেখানে সব থেকে বেশি তৈরি হয়, এখান থেকে যদি কোনো প্রকার ইনফেকশন ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সালফার আয়োড কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আরেকটা দেখুন অ্যাক্সিলারি অঞ্চলে একটা কার্বাঙ্কেল, কতগুলো মুখ নিয়ে এখানে দাঁড়িয়েছে, এখানে আমি অন্তত 1 2 3 4 5খানা মুখ দেখতে পাচ্ছি। তাহলে এই যে কেউ কিছু বলছেন আমাকে? তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু হলেও বোঝা উচিত, তবে কি কিন্তু আমরা চিকিৎসাটাকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো বলে আমার বিশ্বাস। এতক্ষণ যেটা বললাম সেটা একটা রাফ একটা আলোচনা, যেটা আমরা কম বেশি সবাই জানি, তার মধ্য থেকে আমার যতটুকু বলার মতো জায়গা সেটা আমি বলার চেষ্টা করছি। এইবার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমি আর একটু ডিপে, অর্থাৎ হোমিওপ্যাথির যে জায়গাটাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এতক্ষণ ধরে বললাম, আমাদের জাতিকে হেডিং যেটা ছিল, কি হেডিং ছিল আমাদের? হেডিং এটাই ছিল, যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি।
আমি অ্যাবসেস নিয়ে বলতে গিয়ে যে মেডিসিনটাকে সব থেকে বেশি প্রাধান্য দেব সেটার নাম হচ্ছে অ্যানথ্রাসিনাম। অ্যানথ্রাসিনাম। আমি শুরুতে আর্নিকার কথা বলেছি, আপনারা জানেন ক্রিওজোটের কথা বলেছি, হেকলা লাভার কথা বলেছি। নিশ্চয়ই তাদের প্রত্যেকটা এক একটা জায়গা, এক একটা কাজ করার জায়গা আছে। তবে যে মেডিসিনটাকে আমি কখনোই মানে প্র্যাকটিক্যালি কেউ দেয় না আমি কথা বলবো না, আমি এই কথাটা বলতে চাইছি, যখন আমার কাছে অন্যান্য মানে ডাক্তারের কাছ থেকে যখন আমি পেয়েছি রুগী, তখন কিন্তু কোনোদিনই কাকে কিন্তু আমি অ্যানথ্রাক্সিনাম বা অ্যানথ্রাসিনাম, আপনি যেভাবে বলুন, কোথাও ডবল সি আছে, আমি এখানে অ্যানথ্রাসিনাম লিখেছি, অর্থাৎ যেটা হচ্ছে অ্যানথ্রাক্স পয়জন, এই মেডিসিনটাকে কিন্তু খুব একটা দিতে আমি কিন্তু দেখিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা আমাকে এত বড় প্লেস দিয়েছে, আমার খ্যাতি দিয়েছে যে ওনার কাছে চলে যাও, উনি এই ব্যাপারে পারদর্শী। আমাকে কিন্তু এই অ্যানথ্রাসিনাম মেডিসিনই কিন্তু আমার সহায়ক, অর্থাৎ আমাকে কিন্তু সেই জায়গা থেকে উতরে দিয়েছে। তাই যে সকল জায়গায় সিভিয়ার যন্ত্রণা, হ্যামারেজ, বা সেখান থেকে যখন ফেটে গেছে, রস বেরোতে শুরু করেছে, স্প্রেড করছে দ্রুত, পেশেন্টের হয়তো সুগার আছে হয়তো নেই, কিন্তু কোনোভাবেই তাকে সারানো যাচ্ছে না, আমি কিন্তু একবার তাকে এই অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটি দেওয়ার চেষ্টা করি। বরিক অন্যতম প্রসিদ্ধ বই, আমি সেই জন্য বরিকের এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি। কেন দেখুন, অন্যান্য মেডিসিন গুলোর সব কথা যেটা আমার মনে হয়েছে এই অ্যানথ্রাক্সিনামের ভিতরে কিন্তু রয়ে গেছে। আমি পরের মেডিসিন গুলো বলবো, তার আমি সাইন সিস্টেম বলবো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ নবীনদেরকে বলছি যে আপনারা এই অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটার কথা অবশ্যই ভাববেন। কারণ আমার যেন মনে হয়েছে যে অ্যানথ্রাক্সিনাম ছাড়া আমি বোধহয় কোনো এই ধরনের স্কিন ট্রাবলস, বয়েল, কার্বাঙ্কাল, হোয়াট এভার, আপনি যেভাবে বলুন, যেখানে প্রচন্ড জ্বালা যন্ত্রণা, কষ্ট, ছটফটানি, কেটে ফেলার মতো যন্ত্রণা, আরো যা কিছু থাকতে পারে সব আছে, আমি কিন্তু একটাবারের জন্য কিন্তু অ্যানথ্রাক্সিনাম ভাবি। আপনারা ভাবুন, দিতে বলছি না, দেবেন আপনাদের যদি মনে হয় সত্যি সেটা দেবার জায়গা, তাহলে চলে আসুন। দিস নো শোট, এটা একটা নো শোট, তাহলে ফ্রিকুয়েন্টলি ইউজ করা উচিত নয়। একটা জিনিস জানবেন, অন্যান্য মেডিসিনের চেয়ে এই সকল জায়গায় কিন্তু নোশোট দুর্ধর্ষভাবে কাজ করে, আপনাকে একটা চূড়ান্ত সাফল্য দেবেই দেবে, যদি না সেটা সাপ্রেশন হয়। অর্থাৎ সাপ্রেশনের কথা মাথায় রেখে আপনারা কিন্তু এটাকে ব্যবহার করুন। সেখানে কি বলা আছে, ইট ইজ গ্রেট রেমেডি ইন এপিডেমিক স্প্লিন ডিজিজ। আমি বললাম, আমি গোটাটাই তুলে দিয়েছি, কারণ শুধু অ্যাবসেস বলতে গিয়ে শুধু অ্যাবসেস বলবার পাশের একটা কথা বলবো না সেটা কিন্তু নয়। তাহলে স্প্লিন ডিজিজ অফ ডোমেস্টিক অ্যানিমেল, দেখবেন অ্যানথ্রাক্স একটা সময় কিন্তু খুব ছড়িয়ে পড়েছিল বেশ কিছুদিন আগে, সমস্ত এই ডোমেস্টিক অ্যানিমেল গুলো, বিশেষ করে গরুর মধ্যে কিন্তু এটা প্রভাব বিস্তার করে। অ্যান্ড ইন septic inflammation, carbuncles and malignant ulcer, বোঝা যাচ্ছে এই অ্যানথ্রাক্সের কার্যকারিতা কতদূর পর্যন্ত বিস্তৃত। ইন বয়েল অ্যান্ড বয়েল লাইক ইরাপশন, মজাটা দেখুন, এই হচ্ছে হোমিওপ্যাথির ব্যাপার। বয়েল অ্যান্ড বয়েল লাইক ইরাপশন, অ্যাকনে, টেরিবল বার্নিং, প্রচন্ড জ্বালা, ইন ডিউরেশন অফ সেলুলার টিস্যু, অর্থাৎ সেলুলার টিস্যুগুলো অদ্ভুতভাবে শক্ত হয়ে যায়, অ্যাবসেস, বুবো, অ্যান্ড অল ইনফ্লামেশন অফ কানেকটিভ টিস্যু ইন হুইচ দেয়ার এক্সিস্ট ইন দ্য পুরুলেন্ট ফোকাস, অর্থাৎ এইরকম জায়গায় যেখানে দুর্গন্ধযুক্ত ডিসচার্জের ব্যাপার আছে, সেখানে অতি অবশ্যই কিন্তু অ্যানথ্রাসিনামের মেডিসিনের কথা আমাদের ভাবা উচিত। পরের জায়গাটা চলে যান, টিস্যুতে তারা কি লিখছে, কত সুন্দর লেখা, মানে একদম কমপ্লিট একটা লেখা। হেমোরেজ, আমরা বলে যে জিনিসটা পাই, ব্ল্যাক, থিক, টার-লাইক, অর্থাৎ একদম সে আলকাত্রার মতো, পিচের মতো, র্যাপিডলি ডিকম্পোজিশন, অর্থাৎ খুব দ্রুত সেখানে একটা পচন শুরু হয়ে যায়, ফ্রম এনি অরিফিস, অর্থাৎ যে কোনো জায়গা থেকেই হয়,
আর যখন কার্বাঙ্কেল নিয়ে বা আপনার যখন বয়েল নিয়ে বা আমরা যখন অ্যাবসেস নিয়ে আলোচনা করছি, তাহলে নিঃসন্দেহে সেই জায়গাটা এটা হতেই পারে, অর্থাৎ সেখানকার ডিসচার্জ হবে একটা ব্ল্যাকিশ গ্ল্যান্ডস হলেন। এছাড়াও শরীরের অন্যান্য গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে, সেলুলার টিস্যুস ইডিয়েমেটাস অ্যান্ড ইনডিউরেটেড, অর্থাৎ যে সকল সেলুলার টিস্যু এফেক্টেড হয়ে গিয়ে থাকে সেগুলো ইডিয়েমেটাস অর্থাৎ ফুলে গিয়ে থাকে। ইডিমা বলতে গেলে আমরা কিন্তু এপিসের কথা ভাবি, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি। তার সাথে ইনডিউরেটেড অর্থাৎ খুব শক্ত হয়ে যাওয়া। সেপ্টিসিমিয়া একটা মারাত্মক একটা ভয়ঙ্কর রোগ, যেটার সাথে ওই ব্লাডের একটা সম্পর্ক থেকে যায়। অর্থাৎ সেপ্টিসিমিয়া হচ্ছে ব্লাড যখন ইনফেকশন প্রবল ভাবে হয়ে থাকে সেই জায়গায় কিন্তু সেপ্টিসিমিয়া হয়। তার সাথে কিন্তু আলসারেশন আমাদেরকে মনে রাখতে হবে। এবং স্টগিং অ্যান্ড ইনটলারেবল বার্নিং, অর্থাৎ বেশ খোলসের মতো বেরিয়ে আসা অথবা মনে করুন মামড়ির মতো পড়া, এবং তার সাথে সাথে ইনটলারেবল বার্নিং অর্থাৎ অসহনীয় জ্বালা কিন্তু আমরা সেই জায়গাটাকে লক্ষ্য করব। ইরিসিপিলাসের মতো পাবো। ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্লিস্টার আমরা পাবো, অর্থাৎ কালচে নীল রঙের ব্লিস্টার মানে কি ফোস্কা। এবং ডিসেক্টিং উন্ড, সেটা কোথায়? এই যে আমরা ব্যবচ্ছেদ করি, অর্থাৎ সব ব্যবচ্ছেদ যেটা সেটা তো ডিসেকশন। সেই রকম জায়গায়, অর্থাৎ যখন কিনা কোনো একটা জায়গায় ব্যবচ্ছেদ হয়েছে, অস্ত্র চালনা করা হয়েছে, তারপরে যে সকল ক্ষত তৈরি হয় সেই রকম জায়গাতে কিন্তু এই অ্যানথ্রাক্সিন নামের প্রচন্ড পরিমাণে গুরুত্ব আছে। ইনসেক্ট স্টিং অর্থাৎ পোকামাকড় যখন কামড়াচ্ছে, ব্যাড এফেক্ট ফ্রম ইনহেলিং ফাউল ওডর। দেখবেন অনেক সময় আমরা প্রচন্ড দুর্গন্ধযুক্ত শ্বাস নিতে হয়, অর্থাৎ একটা খুব বাজে জায়গায় গিয়ে পৌঁছে গেছি, একটা ধাপার মতো জায়গায় পৌঁছে গেছি, বা একটা মর্গের গিয়ে পৌঁছে গেছি, বা ক্লোরোফর্মের একটা জায়গায় পৌঁছে গেছে যেটা আমাদের সহ্য হচ্ছে না, তার জন্য যদি আমাদের অসুস্থতা দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের মেডিসিনটার কথা আমরা ভাববো। গ্যাংগ্রেনাস প্যারোটাইটিস অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে যদি গ্যাংগ্রিন দেখা দিতে পারে বা গ্যাংগ্রেনাস কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে আমরা দেবো। আরেকটা কি দেবো? সাকসেস অফ বয়েলস আছে গ্যাংগ্রিন, ফাউল সিক্রেশন, অর্থাৎ এইরকম কতগুলো জায়গাতে কিন্তু এই অ্যানথ্রাক্সের মতো মেডিসিনটা দেওয়ার কথা অতি অবশ্যই ভাববো। এবার দেখুন, যতগুলো সিমটমস বলা হলো এই অ্যানথ্রাক্সে, তার ম্যাক্সিমামে কিন্তু আমরা বয়েল বা এই ধরনের রিলেটেড ম্যালিগন্যান্ট বা যেটাকে আমরা বলছি প্রচন্ড জ্বালা যন্ত্রণা ক্ষতকর বা যেভাবে বলুক না কেন, এইটা কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা দেখুন, এই মেডিসিনটা রিলেশনশিপে আছে কি আর্সেনিক। আর্সেনিক সিমিলার, অর্থাৎ আর্সেনিকের সিমটমটা ভাবুন তো, অস্থিরতা, জ্বালা, যে জ্বালা গরম পানিতে বা গরম জলে যেটা ভালো লাগে, রোগীর প্রচন্ড মৃত্যু ভয়, ছটফট করছে, কোনোভাবে স্থির থাকতে পারছে না, আমরা সেই জায়গাগুলোকে ভাবতে পারি। আমরা আর কি করব, এই অ্যানথ্রাক্সের সাথে কম্পেয়ার করব যে সকল মেডিসিন গুলোকে, সেটা প্রত্যেকটাই কিন্তু বয়ের খুব ভালো ভালো মেডিসিন বা অ্যাবসেসের মেডিসিন। খেয়াল রাখুন, পাইরোজেন, পাইরোজেন গোমাংসকে কিছুদিন 14 থেকে 15 দিন পর্যন্ত শুকিয়ে সেখান থেকে পোটেন্টাইজড করে তৈরি হয়েছে পাইরোজেন। পাইরোজেনের পেশেন্টের মধ্যে দেখবেন একটা ফিব্রিস কন্ডিশন অর্থাৎ একটা জ্বালা জ্বালা ভাব থাকবে। পাইরোজেনের পেশেন্টকে জিভ দেখাতে বলবেন, সে একটা লম্বা গরুর মতো জিভ আপনার সামনে তুলে ধরবে, এবং সেটা কোথাও বলেছে পার্গেন্ট লাইফ অর্থাৎ ওই প্রচন্ড পরিমাণে খসখসে, আবার কোথাও বলেছে একদম মসৃণ। দুটোর কোনটা যে ঠিক আমি জানি না, তবে গরুর জীব যেহেতু প্রচন্ড বড় এবং খসখসে, আপনি ধরে নিন যে পাইরোজেনামের পেশেন্টের জীবও কিন্তু খসখসে হয়। ল্যাকেসিস মারাত্মক একটা মেডিসিন এই বয়েলের ক্ষেত্রে, আমি একটু পরে তুলনামূলক আলোচনায় যাব। যেহেতু সেখানে কন্টিনিউয়াস উজিং এর ব্যাপার থাকে, অতএব আপনি কখনোই টোটেলাসের মতো মেডিসিনকে কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন না। হিপ্পোজেনাম খুব দুর্ধর্ষ মেডিসিন, যারা ইউজ করেছেন আমার মতে তার প্রতি একটা দুর্বলতা থেকে গেছে। যারা করেননি তাদেরকে আমার কিছু বলার নেই, কারণ তাদের আমি তো জোর করে সব বলতে পারি না যে তোমরা এটা ব্যবহার করো, ওটা করো, ওটা করো। বরং আমি বলবো যে জেনে রেখে দিন, সময় সুযোগ পেলে যখন অন্য কোনো মেডিসিনে আপনি আর সাফল্য পাচ্ছেন না, তখন এই ধরনের ওষুধগুলো বা যে সকল ওষুধগুলো এই অ্যানিম্যাল কিংডম থেকে হয়েছে সেগুলোর কথা ভাবুন। আচ্ছা, ইচিনিশিয়ার কথা আমরা ভাববো, আমরা ট্যারেন্টুলা কিউবেন্স এর কথা ভাববো। ট্যারেন্টুলা কিউবেন্স একটা গল্প বলবে এখানে এসে, তার আগে বলে নিতে চাই যে এর কমপ্লিমেন্টারি হচ্ছে
সাইলেশিয়া এবং জেনারেলি এই সকল ক্ষেত্রে 30 পোটেন্সি দেওয়া হয়ে থাকে। একটা গল্প না বললেই নয়, 1993 কি 94 সাল, বুঝতে পারছেন আজ থেকে 30 বছর আগে আমি চেম্বার করছি, বিকেলবেলা হঠাৎ একটা তীব্র পেটে আমি যন্ত্রণা অনুভব করি, একদম লিভার রিজিয়নে, মিড অফ দ্য লিভারে আমি একটা তীব্র যন্ত্রণা অনুভব করি। এতটাই যন্ত্রণা ছিল যে আমাকে শুয়ে পড়তে বাধ্য হয়। আমি আমার পেশেন্টের যে বেড আমি তাতে কিন্তু শুয়ে পড়ি রুগী থাকা অবস্থাতে। বলতে পারেন আংশিক বেহুশের মতো বোধ হয়ে গেছিলাম, প্রচন্ড ব্যথা, সাডেন, কোনো কারণ ছিল না, বুঝতে পারিনি। তো আমার চেম্বারের পাশেই একই আমাদের ঠিকানা, ডক্টর বিপি সাহা, পুরো নাম হচ্ছে ডক্টর বিষ্ণুপদ সাহা, আমি যাকে পিতৃতুল্য, আমি তাকে প্রচন্ড সম্মান করি। তো আমার এখানে যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারা সঙ্গে সঙ্গে সেই ডাক্তারবাবুকে নিয়ে এলেন। সেই ডাক্তারবাবুর বৈশিষ্ট্য হচ্ছে উনি ক্রনিক ডিজিজ বলুন, অ্যাকিউট ডিজিজ বলুন, 30 থেকে 40 মিনিটের নিচে কোনো রুগীকেই উনি দেখতে পারেন না, কারণ ওনার এত বেশি ধীর স্থির চিন্তা ভাবনা যে অতক্ষণ ধরে রুগী না দেখলে বলতে উনি একটি মেডিসিন প্রেসক্রিপশন করতে পারেন না, এবং ওনাকে চিরদিন কিন্তু আমি একটি সিঙ্গেল মেডিসিনই দিতে দেখেছি, কোনোদিন মাথা টেঞ্জের বা বায়োকেমিক দিতে দেখিনি। যাই হোক, উনি এলেন, 3 থেকে 4 মিনিট আমার কথা শুনলেন, মানে ওই অবস্থাতেই উনি বেরিয়ে গিয়ে কিন্তু চেম্বারে বললেন যে ডক্টর বর্মনকে ট্যারেন্টুলা সি অর্থাৎ ট্যারেন্টুলা কিউবেন্স 1 ফোঁটা দিয়ে 4টে ডোজ করে দাও, আধ ঘন্টা পর পর খাবে। বলতে নেই 2টি ডোজ খাওয়ার পর অর্থাৎ 30 মিনিটের পরেই আমি সম্পূর্ণ সুস্থ অনুভব করে আবার কিন্তু আমি রুগী দেখতে বসলাম, এবং কোনোদিন আজ পর্যন্ত সেই ব্যথাটা বিগত 30 বছরে ফিরে আসেনি। এবার আমার একটা মজার প্রশ্ন এটাই, যে ডাক্তারবাবু 40 থেকে 45 মিনিট ধরে একটি রুগী দেখেন, তিনি আমার ভিতরে ওই কি করে 5 মিনিট একটি মেডিসিন বলে দিয়ে গেলেন? আসলে পুরোটাই হচ্ছে একটা মজার জিনিস, সেটা আমি বলতে চাইছি না। আসলে আইকিউ ঠিক নয়, দেখার চোখ এবং সাইন অ্যান্ড সিম্পটম যদি আমরা ঠিকভাবে জানতে পারি, তাহলে কিন্তু এই অ্যাকিউট কেসগুলোকে কিন্তু অল্প মেডিসিনেই বা তাৎক্ষণিক একটা মেডিসিনে কিন্তু সামনে দেওয়া যায়। সেই জন্য ট্যারেন্টুলা কিউবেন্সের উপর আমার প্রচন্ড দুর্বলতা, এবং এডিএইচডির যে সকল আমি রোগীগুলোকে পাই অর্থাৎ হাইপার অ্যাক্টিভ যে সকল রোগীগুলোকে পাই, তাদেরকে কিন্তু ট্যারেন্টুলা হিসপানিয়া, সেখানে কিন্তু আর কিউবেন্স নয়, দুটোই কিন্তু মাকড়সা প্রজাতি, এই ট্যারেন্টুলা হিসপানিয়া দিয়ে কিন্তু তাদেরকে একটা প্রভূত আরোগ্যের জায়গায় আমি কিন্তু নিয়ে যেতে পারি বলে আমার দৃঢ় বিশ্বাস। এবার আমি আরেকটু কঠিনতম জায়গায় ফিরে যাব। আরেকটু কঠিনতম জায়গায় দেখুন, সময় আছে, সময় নেব, কোনো আপত্তি নেই। প্রথমে স্বীকার করেছি যে আমরা সব পারি না, হোমিওপ্যাথ সমস্ত সার্জারি পারে না, কিন্তু যে জায়গাগুলো পারে সেটা কিন্তু মারাত্মকভাবে পারে, এবং আমি বিশ্বাস করি যে সার্জনদের আগেই কিন্তু আমরা ছুরি চালিয়ে দিতে পারি, যেখানে আমাদের কিনা সাইলেশিয়ার মতো একটা মেডিসিন আছে। আমি বলছি না যে সাইলেশিয়া দিয়ে সবকিছু শুরু করুন, আপনারা স্লাইডটা আসুক, আপনাদের স্লাইডটা আপনারা দেখতে পেয়েছেন, আমি একটা বড় স্লাইড তৈরি করেছি। ডান দিকের কলামে দেখুন ভালো ভালো কতগুলো মেডিসিন। কেউ কেউ বলবেন হোমিওপ্যাথিতে আবার ভালো মেডিসিন কি? আমি মানি হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন নেই। আপনি চাইলে একোনাইট দিয়েও ক্যান্সার সারাতে পারেন, আবার কার্সিনোসিন দিয়েও কিন্তু ক্যান্সারে ফেল করতে পারেন। লক্ষণই যদি শেষ কথা হয়, সেখানেই হবে আপনার চাতুর্য, আপনার মাধুর্য, আপনার দক্ষতা, আপনার স্কিল বা আপনি যাই বলুন। তো এবার আমরা দেখে নেব সেই সকল জায়গাতে যেখানে একটা অ্যাবসেস হয়েছে, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, হয়তো সার্জনরা বলেছেন যে আপনি রেডি হন, যে একটা ছোট্ট একটা সার্জারি করে দিতে হবে, তাতে আপনার সমস্ত পার্টসগুলো বেরিয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা, তারা যেভাবে বলে থাকেন। তো আমার কাছে যদি রুগী আসে, বয়সটা যাই হোক, সে যদি এপিসের রুগী হয়, তাহলে আমরা কি পাবো? স্টিংিং পেইন অ্যান্ড সোয়েলিং অ্যারাউন্ড অ্যাবসেস, অর্থাৎ যে জায়গাটাতে ফোড়াটা হয়েছে শরীরের যেখানেই হোক, যেখানে হয়েছে সেখানে কিন্তু আপনি স্টিংিং পেন অর্থাৎ ওই খোঁচা মারা, জ্বালাকর খোঁচা মারা একটা ব্যথা পাবেন। তার সাথে হবে কি, এপিসের বৈশিষ্ট্য দেখুন হচ্ছে সোয়েলিং অ্যান্ড ইডিমেটাস। আগের দিন আপনারা শুধু এপিসের
কমন সিমটম গুলোকে ভাবুন তো, এপিসের সিমটমটাকে তুলে নিয়ে আসুন আপনার এই অ্যাবসেসের উপরে, তাহলে আপনি কি পাবেন? সেই জায়গাটা খোলা হবে, সেই জায়গাটা ইডিয়ামেটাস হবে, সেখানে প্রচন্ড পরিমাণে জ্বালা করবে, এবং সে জ্বালা এপিসের জ্বালা কিসে কমে আমরা সবাই জানি। আমরা এপিসের জ্বালা কিভাবে কমে না, ঠান্ডা জল দিলে কিন্তু এপিসের জ্বালা কমে। আর একটা কথা আমি আপনাদেরকে, আমি জুনিয়রদেরকে বারবার বলবো, যে কোনো মেডিসিন যখন লোকালি বা এরকম যখন সার্জিক্যাল জায়গায় ইউজ করতে যাবেন, তখন দুটো জিনিস মনে রাখার চেষ্টা করবেন। সেটা কি? রোগের সমস্যাগুলো কখন বাড়ে এবং কখন কমে। তাহলে মূল সিমটম আমি যে সেকেন্ড কলামে রেখেছি, থার্ড কলামে চলে যান বেটার, অর্থাৎ কিসে কিসে সে ভালো উপলব্ধি করে, এবং ওয়ার্স অর্থাৎ কোন কোন পরিস্থিতিতে তার এই কষ্টগুলো বেড়ে যায়। আপনাকে প্রচুর কিছু জানতে হবে না, কারণ আপনি এখানে ম্যাথমেটিক বিশ্লেষণ করছেন না, আপনি এখানে ক্রনিক ডিজিজ দেখছেন না, এখানে আপনার রামস এন্ড যদু মধু লক্ষণ আপনার ভাবার দরকার নেই, তার মানসিক অবস্থা দেখার দরকার নেই, ফ্যামিলিতে কি ছিল না ছিল কিচ্ছু দেখার দরকার নেই। কারণ আপনি এই মুহূর্তে একটা অ্যাবসেসের রোগীর জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য এমন একটা মেডিসিন দেবেন যাতে কিনা তার খুব দ্রুত ড্রেনেজ হয়ে গিয়েছে, কিন্তু আস্তে আস্তে রসটা যেতে বেরিয়ে যায়। তবে একটা কথা কি, আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় আমি কোন মেডিসিনটা ব্যবহার করব। কেন? কারণ যদি সিমটম শুরুর সামনেই আপনি যদি হিপারসালফের মতো মেডিসিন হাই ডাইলুশন দিয়ে বসেন, আপনি নিশ্চিত জেনে রাখুন সেটা কিন্তু বসে যাবে, সেটা কিন্তু আর পাকবে না। সবসময় চেষ্টা করবে নেচার সাপোর্ট করতে, অর্থাৎ পেশেন্টের নেচার নয়, ওই ইনফ্লামেটরি কন্ডিশনের নেচারটা যদি সাপোর্টিভের দিক হয় আপনি সেটাকে সমর্থন করুন। সেই জন্য আমি সবসময় বলি যে এইরকম জায়গাগুলোতে 30 পোটেন্সি কিন্তু সব থেকে সুইটেবল বা তার চেয়ে লো পোটেন্সি, এই জায়গাটা কিন্তু যেন আমরা মনে রাখি। তাহলে এপিসের কথা বলতে গিয়ে আমরা কি পেলাম? আমরা একটা অ্যাবসেস পাবো, যেটা এখানে যেটা লেখা নেই তবু বলছি, সেটা পিঙ্কিশ কালার হবে, সেটা প্রচন্ড পরিমাণে সেই জায়গাটা গরম হয়ে থাকবে, একটা সোয়েলিং ব্যাপার থাকবে, দেখে যেন মনে হবে কোন একটা পোকামাকড় সেখানে একটা কামড়েছে, জাস্ট একটা কি বলবো পাস ফর্মে একটা জায়গা তৈরি হবে। এইবার দেখা যাবে কি পেশেন্ট খোলা বাতাস তার ভালো লাগছে, আর কভারিং সে একদম খুলে রেখেছে যে জায়গাটা তার এই অ্যাবসেস হয়েছে, আর সে বেডের হিট অর্থাৎ বিছানার গরম বা টাচ সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এবার যদি আপনার পেশেন্ট বিজি ইনস্যানিটি হয়, আপনার পেশেন্ট যদি প্রচন্ড ব্যস্তবাগীশ হয়, আপনার পেশেন্ট যদি সবসময় বু 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 করে একটা কথা যদি বলেই চলে, এবং তার ভিতরে যদি আপনি দেখতে পান যে একবার এখানে একবার সেখানে একটা করছে সে করছে, আপনি কি একবার এপিসের কথা ভাববেন না? আসলে এপিসের ক্যারেক্টারের পেশেন্টের মধ্যেই কিন্তু দেখবেন এই লক্ষণগুলো প্রকাশ পায়, যেগুলো বুঝতে হবে। কিন্তু এপিসের আপনি অ্যাবসেস পাচ্ছেন, সেটা কিন্তু হিপারসালফারের মনের মতো কিন্তু হয় না। আসলে এটা আমার উপলব্ধি কেন, আমি খুব ভালো করে দেখেছি যে মনে করুন আপনি হিপারসালফার একটা পেশেন্ট, হিপারসালফার তো একটা কনস্টিটিউশনাল মেডিসিন, এটা তো এতটা অ্যাকিউট মেডিসিন নয়। দেখবেন হিপারসালফারের যদি প্রকৃত রোগী হয়, তার কিন্তু এই ধরনের অ্যাবসেস গুলো কিন্তু হিপারসালফারের লক্ষণ নিয়ে কিন্তু আপনার কাছে আসবে। তাহলে দুটো দিক থেকে আমরা লাভবান হচ্ছি। এক, আমরা সেই মেডিসিনটাকে যদি জানি তার কনস্টিটিউশনাল জায়গায় পৌঁছতে পারছি, আর একটা কি ওই কনস্টিটিউশনটা যদি ঠিক মতো জানি, তাহলে তার এই মুহূর্তে যে লেসন যেটা হবে অর্থাৎ এই মুহূর্তে যেটা কষ্ট হবে আমরা কিন্তু সেটা কিন্তু সুন্দরভাবে বুঝে যেতে পারছি। এই 180 ডিগ্রি উল্টো দিকটাকে বা একটা স্ট্রেট লাইনের দুটো দিককে যদি আপনি মিলিয়ে ফেলতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস এই অ্যাবসেসের মতো জায়গায় আপনারা কিন্তু দুর্ধর্ষভাবে সাফল্য পাবেনই পাবেন। এবার মনে করুন বেলেডোনার নেচারটা দেখুন, সাডেন অনসেট, কাল রাত পর্যন্ত পেশেন্টের কোনো কষ্ট নেই, আজকে সকালবেলা উঠে একটা ফোঁড়ার মতো দাঁড়িয়ে গেছে, জায়গাটা কিরকম প্রচন্ড গরম, রুগী কি একটা প্রচন্ড উত্তাপ, আর কি হচ্ছে না সে একটা ভয় পাচ্ছে, আর কি হচ্ছে না সে অন্ধকার আলো ডিজায়ার ফর লাইট যেটাকে আমরা বলি, সে কিন্তু অন্ধকারে থাকতে চাইছে না, আর কি করছে ওই একটা ফিব্রিস কন্ডিশনের জন্য তার ভিতরে কিন্তু একটা ডেলিরিয়াম দেখা দিয়েছে, সে কিন্তু একটা বক 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 করছে, সে একটা ভয় পাচ্ছে। তাহলে কি দেখুন যে সিমটম গুলো আমরা বেলেডোনার জানি, আবার ঠিক ঘুরিয়ে দেখুন ওই একই ঘটনা কিন্তু ঘটে গেছে বেলেডোনার অ্যাবসেসের উপরে। এখানে আমরা কি পাচ্ছি? বেলেডোনার লাইট কভারিং, হালকা একটা আচ্ছাদন সে দিলে সে ভালো লাগে, কারণ সে চিলি যাতে তার বাতাসটা না লাগে।
আবার একটা কি হচ্ছে ওয়ার্ডস কখন হয়, হিট এন্ড টাচ। এই টাচে অ্যাগ্রাভেশন আমরা যেহেতু একটা অ্যাবসেস, একটা প্রদাহ সেখানে তৈরি হয়েছে, অনেক জায়গাতেই দেখবেন সেখানে টাচ করলে কিন্তু ভালো লাগে না, বরং বেড়ে যায়। হ্যাঁ, একটা মেডিসিন তো আমরা ভাবতেই পারি কোনটা, যদি পেশেন্ট সবসময় টাচ করে রাখে, চাপ দিয়ে রাখে, আমরা তো ব্রায়োনিয়ার কথা ভাবতে পারি, আমরা তো চায়নার কথা ভাবতে পারি, যে অল্প টাচে একটা সেন্সিটিভনেস, অথচ প্রবল পরিমাণে যদি চাপ দেওয়া যায় তাহলে ভালো। আসলে দেখুন ব্যাপারটা হচ্ছে কি, পেশেন্টের ক্যারেক্টার আর আপনার ওই স্থানীয় লক্ষণ বা স্থানিক লোকাল ডিজিজের ক্যারেক্টার, তার সাথে আপনার যদি প্রুভিং সিমটমের ক্যারেক্টার মিলে যায়, আপনি কিন্তু ডিজিজ হোয়াট এভার মেবি, আপনি কিন্তু কখনই ভাববেন না যে একটা অ্যাবসেস নিয়ে এসেছে বলে আমি তাকে প্রথমে বেলোডোনা দেবো, পরে হিপারসালফার দেবো, আর যেহেতু ঠান্ডা গোত্রীয় অ্যাবসেস, অথবা আমি সেখানে তাকে মার্শালের মতো দিয়ে দিচ্ছি না। কখনো কিন্তু আমাদের ভাবা কিন্তু উচিত নয়। আমাদের এই ছোট ছোট জায়গাগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। পরে যেমন মনে করুন ফেরামফসের কথা বলেছি, ফেরামফস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ রেড অ্যান্ড ইনফ্লাম আই। ফেরামফস, ফেরামের যা কিছু দেখবেন সমস্ত কিছু বেলেডোনার মতো কিন্তু রেডিশ লাল হয়ে থাকা। ফেরামফসের একটা মুদ্রা হচ্ছে কি, এটা বেটার পেশেন্ট বেটার কখন ফিল করছে, কোল্ড অ্যাপ্লিকেশন। এই কোল্ড অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কিসে পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এপিসে। আর যদি আমি এখানে ওষুধটা কি, ওষুধ হচ্ছে আর্সেনিক। আর্সেনিক কথা উল্লেখ করিনি, বলতে গিয়ে মনে পড়ছে যে আর্সেনিকের কিন্তু অ্যামিলাইজেশন জ্বালা হওয়া সত্ত্বেও কিন্তু সম্পূর্ণভাবে একটা হালকা যদি গরম তাপ বা জল যদি দেওয়া যায় তাহলে কিন্তু সে ভালো থাকে। আরেকটা কি, ফেরামফসের সব কষ্টগুলো কিন্তু রাত্রের দিকে বাড়ে। এবার দেখুন আপনি এটা তো ভাবতেই পারেন যে দিনে যে সকল ওষুধগুলো ভাবে আমি তার জন্য ভাবতে পারি, রাত্রে বাড়াবাড়ি হচ্ছে সেই জিনিসটার কথা ভাবতে পারি। অর্থাৎ অ্যাজ এ হোল আমার বক্তব্য হচ্ছে মূল সিমটম এবং তার সাথে অতি অবশ্যই অ্যাগ্রাভেশন এবং অ্যামিলারেশনটাকে যদি আপনারা প্রাধান্য দিতে পারেন, তাহলে কিন্তু খুব রেজাল্ট ভালো পাওয়া যায়। বা ল্যাকেসিসের কথা দেখুন, ল্যাকেসিস মানে তো আমরা জানি যেখানে বয়েল হচ্ছে সেখানে ব্লু এবং ব্ল্যাক সোয়েলিং হবে, ব্লু ব্ল্যাক সোয়েলিং অ্যারাউন্ড দ্য বয়েল, খুব ব্যাপার। কিন্তু ল্যাকেসিসের ভালো লাগে কখন, ওয়ার্ম অ্যাপ্লিকেশনে। আরেকটা কখন হয়, আফটার স্লিপ। ল্যাকটেসিসের তো মানে কি বলবো, ঘুমের পরে বৃদ্ধি যে কি ভয়ঙ্কর একটা ভালো লক্ষণ। আমার কথাটা শুনুন, ভয়ঙ্কর ধরনের ভালো লক্ষণ আমি বলতে বাধ্য হচ্ছি যে এইটা আপনাকে কিন্তু মনে রাখতেই হবে যে ল্যাকটেসিসের বাড়াবাড়ির কিন্তু জায়গাটা কোনটা। ঠিক উল্টোটাই হচ্ছে, আমরা দেখুন মার্শালের ক্ষেত্রে আমরা কি ভাববো, যে স্কিন একদম কোল্ড থাকবে এবং ক্লিমি, অর্থাৎ সেখানে একটা সবসময় আঠালো ঠিক বলবো না, একটা কি বলবো জলীয় ভাব, একটা ঘাম ঘাম ভাব। কারণ মার্শালের টেন্ডেন্সিটা দেখুন সবসময় ঘাম, এবং ঘাম সত্ত্বেও কিন্তু সে কোনো প্রকার ভালো ইমপ্রুভমেন্ট মানে ফিল করে না। তার প্রচন্ড পিপাসা কিন্তু সে তার টাং হচ্ছে ময়েস্ট। এই জায়গাগুলোর সাথে সাথে আমরা যদি দেখি ওই বয়েলের জায়গাটা প্রচন্ড ঘর্মাক্ত, এবং তার সাথে যদি তার সকালবেলায় বৃদ্ধি হয় এবং সকালবেলা একটু ভালো থাকে, এবং রাত্রেবেলার দিকে বিশেষ করে লেট আফটারনুন মানে সন্ধ্যাবেলার মুহূর্তে, মানে যেটাকে সাহিত্যে বলা হয় গোধূলি লগ্ন, এখানে তার গোধূলি লগ্নের ব্যাপার নেই, তো লেট আফটারনুনে যদি তার বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু আপনি একটাবার ভাববেন কি, মার্শালের কথা। আর অতি অবশ্যই সাইলেসিয়া, যেটা আমরা মানে নাইফ বলে থাকি, অর্থাৎ নাইফ অফ দ্য সার্জন। আমাদের তো এই সাইলেসিয়া ফোড়া ফাটানোতে তো অদ্বিতীয়, আমরা এই জায়গাটা কিন্তু সবাই জানি। সেইখানে একটা মজার সিমটম থাকে দেখুন, বয়েলের ওই জায়গাটা কিন্তু একটা ইচিং থাকে, ইরাপশন ইচি, বয়েল হয়েছে কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত একটা চুলকানি, তার ধারগুলো বড় চুলকে আসে, চুলকে কিন্তু আনন্দ পায়, এবং সেটা কি উত্তাপ দিলে তার ভালো লাগে। এবং সবসময় ওয়াশিং অর্থাৎ ধুলে, জল দিয়ে ধুলে কিন্তু সে সম্পূর্ণ ওই জায়গাটা কষ্ট হতে থাকে। এই প্রসঙ্গে আর একটা ছোট্ট গল্প বলি, সময় যখন আছে বলছি। মেয়েটি, সালটা আমার মনে নেই, তখন খুব মনে আছে, সে তখন 6-এ পড়ে, আমার চেম্বার থেকে কিছুটা দূরে। তখন কিন্তু ফোন এসে গেছে আমার চেম্বারে, কিন্তু এই ফোন নয়, ল্যান্ড লাইন আছে, ল্যান্ড ফোন আছে। মেয়েটা ফোন করে বলছে, কাকু আমি একবার যাব, কি বলে না, আমার একটা পায়ের থাই একটা খুব প্রচন্ড যন্ত্রণা আছে, ফোড়ার মতো হয়েছে, একটা ওষুধ বলতে পারবেন?
আমি বললাম তুমি কি আসতে পারবে বাবা? সে বলছে পারবো, কিন্তু প্রচন্ড তো যন্ত্রণা হচ্ছে, একটা ফুসকুড়ি মতো বেরিয়েছে, শক্ত হয়ে গেছে। তার মা বলছে তুই, আমি শুনতে পাচ্ছি তার মা বলছে তুই যাবি কি করে, তো নিষেধ করছে। আমি বললাম না, একটাবার চলে আসো, আমার অন্তত দেখা উচিত যে ফোড়াটা কিরকম না কিরকম, কারণ আমি কি না জেনে কি মেডিসিন দেবো। এবার মজাটা দেখুন, মেয়েটা কিন্তু এলো ফ্রক পরে, যেখানে নাকি তার ঘষা লাগছে। আমি এসে বললাম এই যে তুমি বলছিলে যে আসতে পারবে না আসতে পারবো না, আমি যখন যখন চাপ দিলাম তোমাকে আসার জন্য, আসতেই হবে, তুমি এলে কি করে? তুমি তো আমাকে ফোন না করে তো চলেই আসতে পারতে। সে একটি কথা অদ্ভুত বললো, ডাক্তার, ডাক্তারবাবু বলে না, সে কাকু বলে, কাকু আমি যখন ঘরে বসে আছি খুব কষ্ট হচ্ছে, আমি যে হেঁটে এলাম না, আমার এতটুকু কিন্তু কোনো কষ্ট নেই। আমি তখন ভাবলাম আচ্ছা, হোমিওপ্যাথিতে তো এত কথা বলা হয়, এটা কি রাস্টাক্সের কেস? কারণ সে যখন ঘরে বসে আছে, তার প্রভূত কষ্ট হচ্ছে, সে এত দূর অন্তত 10-12 মিনিট সে হেঁটে এসেছে ফোঁড়া নিয়ে, তার এতটুকুনো কষ্ট নেই। আমি তাকে রাস্টাক্স 200 দিয়েছিলাম 4টে ডোজ, বললে বিশ্বাস করবেন না, 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু একদম নেই, মানে পেকে যায়নি, সম্পূর্ণ কিন্তু মিলিয়ে গিয়েছিল। তাহলে এই হচ্ছে হোমিওপ্যাথির একটা মহা বৈচিত্র্য। আপনি কোন পেশেন্টকে কখন কিভাবে কোন অ্যাঙ্গেল দিয়ে, হয়তো আপনার স্যারের সাথে আপনার মিলবে না, আমার সাথে আপনার মিলবে না, আপনার কলিগের সাথে মিলবে না, আপনার প্রভূত বইয়ের সাথে মিলবে না। একটু আগে আমি কি বলেছিলাম, প্রত্যেকটা মানুষের, অন্ধ মানুষের ভিতরে একটা সত্য আছে। তাহলে এই সত্যটাকে আপনারা যদি হোমিওপ্যাথি জ্ঞান করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা আমার চেয়ে অনেক বেশি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। এটা কেন্ট রেপার্টরি থেকে নেওয়া। আপনারা আমার চেয়ে তো বেশি এই ব্যাপারে সব জানেন, অর্থাৎ আপনারা পারলে ওই যে স্ক্রিনশট না কি বলে, এটা তুলে রেখে দিন। দেখুন, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম, যে লোকাল এক একটা অর্গানের উপরে এক একটা মেডিসিন ভালো কাজ করে, তো সম্পূর্ণভাবে কেন্টের এই জায়গা থেকে আমি সুন্দরভাবে কতগুলো মেডিসিনকে আনার চেষ্টা করেছি, যাতে কিনা আর অন্যান্য লক্ষণের সাদৃশ্য থাকলে আপনি অতি অবশ্যই এই জায়গার এই মেডিসিনগুলোর কথা ভাববেন। যেমন মাথায় যদি অ্যাবসেস হয়ে গিয়ে থাকে, তাহলে ক্যালকেরিয়া, হিপার, লাইকো, মার্ক এবং সাইলেসিয়ার কথা আপনি ভাববেনই ভাববেন। আপনি বলতে পারেন যে না, আমরা এভাবে লোকাল সিমটম দিয়ে আমরা চিকিৎসা তো করবো না, এটা তো হ্যানিম্যানের বিরুদ্ধ, আমার তাতে কোনো আপত্তি নেই। যারা এইটুকুর জন্য অন্তত ভাববেন যে একটা আশু উপশমের প্রয়োজন, বা এই যে এক একটা অর্গানের উপরে যখন কেন্ট লিখে গেছেন, তিনি তো ছেলে খেলা করেননি, নিশ্চয়ই তার কতগুলো গুরুত্ব আছে। বা খুব দ্রুত রেপার্টরির ওই জায়গাটাকেও যদি আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন কত সুন্দরভাবে একটা মেডিসিন আপনাদের মধ্যে কিন্তু এসে পৌঁছে যাবে। আপনি যত চর্চা করবেন, যত কালচার করবেন, দেখবেন আপনার মেডিসিনগুলো খুব দ্রুত ইভ্যালুয়েট হতে হতে, মানে আপনি তাকিয়ে বুঝতে পারবেন। ওই যে আমি ডক্টর বিপি সার কথা বললাম, উনি কি দেখেছিলেন ওই 5 মিনিটের ভিতরে, যিনি আমাকে ট্যারেন্টুলা সি দিলেন, অথচ উনি কিন্তু 1 ঘন্টা ধরে কিন্তু রুগী দেখেন। তাহলে আমি একই কথা এখানে বলতে পারি, যে আপনার ভিতরে যদি এই সার্জারির চোখ, বা কোন অর্গানে অ্যাবসেস হয়েছে এবং পেশেন্টের কোন স্টেটে এসে দাঁড়িয়ে আছে, পুঁজটাকে পাকানো হবে কি ফাটানো হবে, বা তার অন্যান্য কন্ডিশনগুলো কিরকম, আপনি যদি দ্রুত উপলব্ধি করতে পারেন, এবং যে সকল মেডিসিনগুলো বলা হচ্ছে, দেখুন প্রত্যেকটা কিন্তু পলিক্রেস্ট মেডিসিন। আর কি, প্রত্যেকটা পলিক্রেস্ট মেডিসিনেরই একটা সুর থাকে, একটা টিউন থাকে, তার একটা সামারি থাকে, তার একটা এমন একটা সত্তা থাকে যেটা অন্য কোনো মেডিসিনের সাথে মেলে না। আপনি কিন্তু অতি অবশ্যই মেডিসিনগুলোকে চিনে ফেলতে পারবেন। যেমন মনে করুন, নোজ, নাকের উপরে যদি ফোড়া হয়, যদি এখানে বোরাক্সের কথা লেখা নেই, দেখবেন ক্যালকিরেকার, ভিপার, সালেসিয়া এবং পালস কিন্তু খুব বড় মেডিসিন। ফেস ঠিক একই ব্যাপার, বেল, হিপার, মার্শালের কথা আমরা বলেছি। প্যারোটিড গ্ল্যান্ডের উপরে সব থেকে বেশি কাজ করছে কোনটা, না আর্সেনিক, ফসফরাস এবং সাইলেসিয়া। হ্যাঁ, দেবার আগে কিন্তু আপনাকে ভাবতে হবে যে সত্যি কি সেটা ফসফরাসের মেডিসিন, সত্যি কি সেটা সাইলেসিয়ার পেশেন্ট, সত্যি কি সে আর্সেনিকের উপযুক্ত। যদি নাও হয়, একটা বার ভাবুন যে এটা দেয়া যায় কিনা। আর যদি আপনার অন্য মেডিসিন আছে, আসবে, তাতে তো কোনো আপত্তি নেই, আমি তো বলছি না এই জিনিসটাই আসবে। কেন্ট যেহেতু বলেছেন, আমি আপনাদের সাথে সেটাকে তুলে ধোবার চেষ্টা করছি। যেমন গাম বা মাউথের ক্ষেত্রে
একটা ব্যারেটা কার্ভ এবং কস্টিকাম যেরকম খুব ইন্টারেস্টিং, একটু আগেই বলেছিলাম যে দাঁতের যে কোনো জায়গায় যদি আপনার এই ধরনের হয়, তাহলে আপনি কিন্তু হেক্টালা বা হিপারসালফার বা লাইকোসাইলেসিয়া এখানে উল্লেখ নেই, যেটা নাইট্রিক অ্যাসিড, যদি সে পেশেন্টটার চরিত্র নাইট্রিক অ্যাসিডের মতো হয় তবে দেবেন। আর যদি তার পেশেন্টের চরিত্র ওই কৃপন কার্পনের মধ্যে হয়, তাহলে তাকে লাইকোই দেবেন। যদি দেখা যায় যে প্রচন্ড বদরাগী, বদমাইশিতে ভর্তি এবং প্রচন্ড রাগী, হাইপার অ্যাক্টিভ, হাইপার সেন্সিটিভ, আপনি তাকে হিপার দেবেন। আর যদি দেখেন প্রচন্ড ভীরু, শীত কাতর, একদম অবস্টিনেট, তার কোনো বৃদ্ধি নেই, কোনো কিছু বোঝে না, পড়াশোনা ভালো নয়, টিউবারকুলার ডায়াথেসিস, আপনি তাকে নিশ্চয়ই সাইলেসে দেবেন। আসলে দেখুন, মেডিসিন গুলো আপনি যদি জানেন, তাহলে রেপার্টরির এরকম ছোট ছোট জায়গায় গিয়ে খুব দ্রুত কিন্তু আপনি নিজের মনের ভিতরে রেপার্টরাইজেশন করতে পারবেন। তবে কিন্তু আপনি সেই জায়গাটাতে পৌঁছতে পারবেন। মনে করেন যেমন এই লিভার, সব থেকে লাস্টের জায়গা দেখুন, লিভারে যদি কোনো প্রকার অ্যাবসেস হয়, তাহলে দেখবেন হিপারসালফার, ক্যালিকার, ব্লাইকো, মার্কর এবং সাইলিসা কিন্তু খুব ভালো মেডিসিন। এইবার আপনি একটু ভেবে নিন না যে আপনার পেশেন্টটা এই 5টা মেডিসিনের মধ্যে কোনটা, তাহলে আমরা কি দ্রুত একটা থেরাপিউটিক এর উপরে দাঁড়িয়ে একটা রেপার্টরি করে একটা পার্টিকুলার মেডিসিনে পৌঁছতে পারি না? নিশ্চয়ই পারি। অতএব আমাদেরকে কিন্তু এই ধরনের, যদি আমরা সার্জিক্যাল ডিজিজ নিয়ে আমরা যদি ভাবি, আমাদেরকে কিন্তু এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে। যেমন মনে করুন একটা ম্যামাতে, মানে মেয়েদের ব্রেস্টে যদি অ্যাক্সেস হয়, আপনি কিন্তু কখনোই ফাইটোলকাকে অস্বীকার করতে পারেন না, আপনি কিন্তু মার্ক বা হিপারকে অস্বীকার করতে পারেন না। পেশেন্টটা যদি টিউবারকুলার হয়, ফসফরাসের মধ্যে চেহারা, ফসফরাস কিন্তু অস্বীকার করতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে কি, আমি এই স্লাইডটা দিয়ে এইটুকুনি বোঝাতে চেয়েছি যে কোন লোকেলে, অর্থাৎ একটা শরীরের কোন জায়গায় কোন মেডিসিন গুলো সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, তার সাথে যদি মেন্টাল ক্যারেক্টার আপনার যদি মিলে যায়, এখানে কিন্তু কোনো প্রকার ইটিওলজির কথা কিন্তু বলা নেই, কোনো প্রকার হিস্ট্রির কথা বলা নেই, আগে পেশেন্ট কিছু ভুগেছিল কিনা সেটার কথা বলা নেই। কারণ অ্যাবসেস এমন একটা জায়গা, সার্জিক্যাল জায়গা, অতি দ্রুত আপনাকে সেখানে কমাতে হবে। তবে কি হ্যাঁ, মাইজমেটিক মেডিসিনের দরকার আছে যদি বারবার সেটা ফিরে আসার প্রবণতা থাকে। দেখবেন লাম্বারে আমি খুব ভালো করে দেখেছি, মানে কতগুলো এগুলো ব্যাপারটা হয় বলতে, চেম্বার না হলে আপনাকে তো আমি কখনো দেখাতে পারি না যে দেখুন রিপোর্ট গুলো কিভাবে এসেছিল, তার সিমটমটা কি ছিল। এই যে লাম্বার রিজনে অ্যাবসেস কখনো ক্যালকুলেট ফর্স দিয়েছেন? একটা বার দিয়ে দেখুন। আপনি বলতে পারেন স্যার এটা কি প্যালিয়েশন হচ্ছে না, আপনি বলতে পারেন স্যার আমরা তো একটা সিমটমের উপরে লক্ষণ দেবো না, আমরা তো টোটালিটি দেখবো। সব মেনে নিচ্ছি দাদা, আপনার কথা সব সত্য, তারপরে আমিও ততটাই সত্য। কতটা সত্য না, আমি যখন সেটা অভিজ্ঞতা সম্পন্ন লাভ করেছি। কারণ আমার মতো অন্ধের ভিতরে যে সত্যটা আছে, সেই সত্যটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, আমার মনে হয় না আমি খুব একটা খারাপ জায়গায় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি যেটুকু বললাম প্রত্যেকটাই হচ্ছে আজকে অভিজ্ঞতা সম্পন্ন। আমার ব্যক্তিগত জীবন থেকে আমি প্রচুর এই ধরনের অ্যাবসেসের এবং কার্বাঙ্কেলের জায়গা পেয়েছি, আজকে সেইটা নিয়ে আমি শেয়ার করলাম। প্রথম এপিসোডে আপাতত আমি এইটুকুনি বলছি। পরবর্তী ক্ষেত্রে আমি চেষ্টা করব অন্যান্য যে সকল, মনে করুন ফাইমোসিস থাকতে পারে, লাইকোমা থাকতে পারে, ফাইব্রো অ্যাডিনোমা থাকতে পারে, ফিস্টুলা থাকতে পারে, গলস্টোন থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সকল জায়গায় অপারেশন নিশ্চিত বলে তারা ভাবছে, এবং আমি মনে করছি যে না, আমার কাছে একটা সুযোগ আছে, আমার কাছে একটা সময় আছে যে ওটিতে যাওয়ার আগে পর্যন্ত আমি একটা কারিশমা দেখিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই হোমিওপ্যাথির স্বার্থে সেটাকে ভালো বলে আমি মনে করব। এইটুকু বলে আজকের আমার যেটুকু অ্যাবসেস সম্বন্ধে চিন্তা ভাবনা বা আমার অভিজ্ঞতা, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হোমিও উদ্দীপনা সমস্ত ভাবে উদ্দীপ্ত হতে পারবে, এইটুকু আমি বিশ্বাস করি। সেই সঙ্গে একটা বার যেটা প্রতিবারে আমি জিনিসটা করি, ঠিক আছে, মোটামুটি যেভাবে সবাই ভালো বলে থাকেন, ভালো বলেছেন, হ্যাঁ ভালো শুনতে ভালো লাগে, কিন্তু সেটা আজকে আমার কাছে প্রচন্ড গৌণ হয়ে গেছে। ভালো না বললেও আমি হোমিও উদ্দীপনার আহ্বানে নিশ্চয়ই বারবার আসবো। তো এখানে অনেক স্যারেরাই আছেন দেখছি, তারা আমি আর নতুন ভাবে কাউকে ডাকছি না, কারণ সময় চলে গেছে। নমস্কার, আপনারা ভালো থাকুন। ধন্যবাদ স্যার। আমরা হোমিও উদ্দীপনার পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই।
আজকের ক্লাসটি আমরা অফিসিয়ালি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।